তো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের চ্যাপ্টার 1-এ আমরা মেইনলি একটা কোম্পানি কি স্ট্র্যাটেজি ফলো করে ওইটাই দেখি। সো ফার্স্ট অফ অল স্ট্র্যাটেজিটা কি? স্ট্র্যাটেজি হচ্ছে আমাদের কোনো অ্যাকশন সেট যেটা হচ্ছে কি আমাদের কোম্পানির পারফরমেন্স বা একটা ফার্মের পারফরমেন্স বাড়াবে। সো আমাদের স্ট্র্যাটেজি ইউজ করে আমরা কিভাবে একটা শেয়ার হোল্ডার্সদের ভ্যালু বাড়াইতে পারি কি দ্বারা, সেগুলো যদি আমরা দেখি। ফার্স্ট অফ অল হচ্ছে ইফেক্টিভনেস অফ স্ট্র্যাটেজি। সাপোজ আমি একটা রিসার্চ পেপার করবো, সেটার জন্য আমি কত ভালো স্ট্র্যাটেজি বানাইতে পারবো, সেটা কতখানি ইফেক্টিভ সেটা আমাদের দেখতে হবে। প্রফিটেবিলিটি, আমি যে রিসার্চটা করব এটা কি আমার জন্য প্রফিটেবল হবে কি হবে না, সেটা ডিসিশনে আসা। আর ওভার দ্য টাইম, যত সময় যাবে এই এটা কি আমার জন্য কন্টিনিউয়াস প্রফিট বাড়াইতে থাকবে কি না, সেটাও দেখতে হবে। লাস্টলি হচ্ছে শেয়ার হোল্ডার্স ভ্যালু, যে আমি যে একটা শেয়ার হোল্ডার যে কোম্পানি ওন করতেছে সেইটা থেকে এনাফ ইন ফিউচার ডিভিডেন্ড পাবে কি না। তো আমি কিছু অ্যাডভান্টেজের নাম শুনবো। একটা হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। তো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে যখন একটা কোম্পানি প্রফিটেবিলিটি মানে রিটার্ন অন অ্যাসেট ও রিটার্ন অন ইকুইটি আরেকটা কোম্পানি থেকে বেশি হয়, অথবা ওই ইন্ডাস্ট্রি অ্যাভারেজ থেকে বেশি হয়, সেটা আমার জন্য কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। সাস্টেইন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কি? যেটা হচ্ছে গিয়ে আমি যখন অনেক লম্বা সময়ের জন্য প্রফিটেবিলিটিটা মেনটেন করতে পারবো। তো আমরা যখন কোনো একটা স্ট্র্যাটেজি প্ল্যান করব, তখন আমরা কিছু প্রসেসের ভিতরে দিয়ে যাব। এক নম্বর হচ্ছে আমার যেই মিশন, আমার যেই কোম্পানির যে মিশন বা গোল, সেটাকে ঠিক করতে হবে। আমার কোম্পানি কী এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল এনভায়রনমেন্ট দ্বারা এফেক্টেড, এটা ঠিক করতে হবে। আমার কোম্পানির জন্য কোন স্ট্র্যাটেজিটা সবচেয়ে বেস্ট হবে সেটা ঠিক করতে হবে, এবং লাস্টলি আমার ওই স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমাদের মিশন স্টেটমেন্টের 4টা ভাগ থেকে মিশন, ভিশন, ভ্যালু, গোল। সো মিশন হইতেছে যে আমার কোম্পানি কি করতে চায়, ভিশন হচ্ছে আমার কোম্পানি ফিউচারে কি করতে চায়, ভ্যালুস হচ্ছে গিয়ে একটা গাইডলাইন যে আমার কোম্পানির এমপ্লয়িরা কীভাবে কাজ করবে, আর গোল হচ্ছে আমার একটা মেজারেবল টার্গেট, যেটা হচ্ছে কোম্পানি যেখানে রিচ করতে চায়। তো এক্সটার্নাল আর ইন্টারনাল অ্যানালাইসিস দরকার নাই, সোট অ্যানালাইসিস জানবো। সোট অ্যানালাইসিস হচ্ছে স্ট্রেংথ, আমার কোম্পানি কী স্ট্রেংথ আছে, আমার কোম্পানি কী উইকনেস আছে, আমার কোম্পানির কী অপরচুনিটি আছে, এবং আমার কোম্পানির জন্য থ্রেটস কী সেইগুলা। তো আমাদের বিভিন্ন লেভেলের ম্যানেজার থাকে। ফার্স্ট অফ অল হচ্ছে কর্পোরেট লেভেল ম্যানেজার, যারা হচ্ছে গিয়ে আমার হোল কোম্পানিটাকেই কন্ট্রোল করে, লাইক সিইও, সিএফও। তারা বিজনেস লেভেল ম্যানেজার হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে দেখা যায় যে একটা ব্যাংকের ব্রাঞ্চ হেড যারা, তারা হচ্ছে বিজনেস লেভেল ম্যানেজার। ফাংশনাল লেভেল ম্যানেজার যারা হচ্ছে গিয়ে ওই ব্রাঞ্চের ভিতরে যারা ফাইন্যান্স অফিসার, মার্কেটিং অফিসার আর অপারেশন অফিসার তারা। তো কোশ্চেন আনসার আমাদের পড়ার দরকার নেই। ওকে, সো পোর্টারস 5 ফ্যাক্টরে আমাদের যে 5টা ফ্যাক্টর আছে, যেগুলো হচ্ছে প্রথমে কম্পিটিটিভ রাইভালরি। এটার মানে হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে আমার অন্যান্য কোন কম্পিটিটর আছে, তারা কি ধরনের প্রোডাক্ট সাপ্লাই দেয়, আমার প্রোডাক্টের সাথে কতখানি সিমিলার, এগুলা। থ্রেট অফ নিউ এন্ট্রান্স,
যে আমার আরেকটা কোম্পানি এই ইন্ডাস্ট্রিতে কত তাড়াতাড়ি ইজিলি এন্ট্রি নিতে পারে। দেন থ্রেট অফ সাবস্টিটিউট প্রোডাক্ট অর সার্ভিস। সো আমার কোম্পানির যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা আরেকজন কত ইজিলি বানায় ফেলতে পারতেছে। দেন হচ্ছে বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার্স। যারা আমাকে র ম্যাটেরিয়াল সাপ্লাই দিবে তাদের বার্গেনিং ক্ষমতা আছে কিনা, এবং ফর বায়ার যারা আমার কাছ থেকে প্রোডাক্ট কিনবে তাদেরও এই ক্ষমতা আছে কিনা যে তারা আমার সাথে বার্গেন করবে। মনোপলিস্টিক মার্কেটে কোনো পাওয়ার থাকে না কারোর। তো এখানে আমরা কিছু জিনিস জানবো ইম্পর্ট্যান্ট একটা শর্ট নোটস, সেটা হচ্ছে গিয়ে ইকোনমাইজ অফ স্কেল। সো ইকোনমাইজ অফ স্কেল মানে হচ্ছে একটা কোম্পানি যখন অনেক লো প্রাইসে ম্যানুফ্যাকচার করতে পারে, যখন তারা একটা লো প্রাইসে ম্যানুফ্যাকচার করতে পারে তখন এইটা হচ্ছে গিয়ে তাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ। দেন অ্যাবসোলিউট কস্ট অ্যাডভান্টেজ, যখন এক্সিস্টিং একটা কোম্পানি আরও অনেক কম খরচেই সেই প্রোডাক্ট বানায় ফেলতে পারে তখন সেটাকে বলা হয় অ্যাবসোলিউট কস্ট অ্যাডভান্টেজ। ওকে, সো ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করবো তখন আমাদের লিমিটেশনস কী কী? প্রথম হচ্ছে লাইফ সাইকেল ইস্যু। প্রতিটা ইন্ডাস্ট্রির লাইফ সাইকেল সমান হয় না, কিছু কিছুর বেশি কিছু কিছুর কম। দেন কোনো ইন্ডাস্ট্রি ইনোভেশন অনেক বেশি, লাইক ইঞ্জিনিয়ারিংয়ে ইনোভেশন বেশি, কিন্তু সিমেন্ট সেক্টর যেটা ইন্ডাস্ট্রি তাদের কিন্তু ইনোভেশন কম। অন্যান্য আরও লিমিটেশন থাকতে পারে, যে ওই যে 5 পোর্ট স্টার্সের যেই ফ্যাক্টরগুলো সেইগুলো। সো এইটা আমাকে দেখাচ্ছে যে আমার সময়ের সাথে সাথে আমার ইন্ডাস্ট্রি, প্রথম হচ্ছে এমব্রায়োনিক স্টেজ, যখন একটা ইন্ডাস্ট্রি শুরু হয়, দেন হচ্ছে গ্রোথ স্টেজে যায়, দেন এটা ম্যাচিউরে একদম পিক স্টেজে চলে যায়, দেন আবার ডিক্লাইনিং স্টেজে চলে আসে। এটা আর কি দিবে আমাদের, এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের অনেকটা ওই স্ট্যাটিক থিওরির মতো। তো এই গ্রাফে আমাদের কি বলতেছে যে আমাদের ডিমান্ড অ্যান্ড ক্যাপাসিটি ওভার দ্য টাইম কীভাবে গ্রো হয়, এটা আমাদের এখানে দেখানো হচ্ছে। সলিড লাইন যেটা, সেটা হচ্ছে আমার ডিমান্ড লাইন, যেটাতে ওরকম ডট ডট নাই। তো এই সলিড লাইন ডিমান্ড আমাকে কি বলতেছে যে আমার মানুষ সময়ের সাথে সাথে আমার প্রোডাক্ট কীরকম চায়। আর উপরেটা হচ্ছে গিয়ে আমার উপরেটা হচ্ছে ক্যাপাসিটি আমাকে দেখাচ্ছে যে আমি কতখানি অ্যাকচুয়ালি প্রডিউস করতে পারি। তো আমার ক্যাপাসিটি বেশি, সো এটা আমরা বেশি রাখতেছি কেন, যাতে যখন কোনো একটা শক আসে তখন যাতে আমি ডিমান্ড শক আসে, যে ডিমান্ড হঠাৎ করে বেড়ে গেল, তাহলে যেন আমি ডিমান্ডটা ফুলফিল করে মানুষের কাছে প্রোডাক্ট সেল করতে পারি, তাহলে আমার প্রফিট বেশি হবে। দেন হচ্ছে পাংচুয়েটের ইকুইলিব্রিয়াম অ্যান্ড কম্পিটিটিভ স্ট্রাকচার। এটা হচ্ছে অলিগোপলি, মানে একটা ইন্ডাস্ট্রিতে যখন 2টা বা 3টা হাইয়েস্ট কোম্পানি থাকে। সো এই গ্রাফটা হচ্ছে গিয়ে আমাদের কোম্পানি একটা লম্বা সময়ে তাদের মধ্যে কম্পিটিশনটা কিভাবে হয় সেটা দেখায়। সো এই যে T1 একটা পয়েন্ট আছে, T0 to T1। সো T1-এর আগে এইখানে আমরা দেখতে পারতেছি যে এখানে হচ্ছে খুবই কম ইন্ডাস্ট্রি, বা এখানে অনেক কম কোম্পানি ছিল। কারণ কি, ওখানে হচ্ছে কি অলিগোপলি সেটা বেশি ছিল, মার্কেটে প্রোডাক্ট অন্য কেউ বানাইতে পারতো না, ধরলাম 2টা কোম্পানি ছিল। তো বিটুইন T1 আর T2 এইখানে হচ্ছে অনেক বড় একটা শেক হয়। এই শেকের কারণে এই মার্কেটে অনেক যে কাস্টমার তাদের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়, তারা যেরকম ডিমান্ড করতো সেটা চেঞ্জ হয়ে যায়, বা অনেক কিছু তাদের চেঞ্জ হয়ে যায়। তার কারণে আমাদের যে টাইম, সেই টাইমে হচ্ছে গিয়ে আমাদের
তাদের ডিগ্রি অফ কনসলিডেশন এটা কমে যায়। তো আফটার টাইম টু এখানে হচ্ছে গিয়ে আমার মার্কেট অনেক বেশি ফ্র্যাগমেন্টেড হয়ে যায়, অনেকগুলো পার্টে ভাগ হয়ে যায়, অন্যান্য ইন্ডাস্ট্রি আসে। সো এই অবস্থায় আমার হচ্ছে গিয়ে অলিগোপলিদের হচ্ছে গিয়ে প্রফিটেবিলিটি কমে যায়। সো যখন তাদের দুইজন কোম্পানি ছিল, সেই দুইটা কোম্পানির প্রফিট এই অবস্থায় ছিল, দেন কোনো একটা কারণে মার্কেটে অনেকগুলো কোম্পানি ঢুকে যায়, যখন তাদের প্রফিটেবিলিটি কমতে থাকে, দেন একটা স্টেজে গিয়ে তাদের এটা এইভাবেই চলতে থাকে। সো লাইক শেখ হাসিনার মতো, শেখ হাসিনার প্রথমে সেই ছিল, দেন এই জুলাই থেকে আগস্ট তার অবস্থা কমতে কমতে আগস্টের 5 তারিখ থেকে একবারে নাই হয়ে গেছে। সেই একটা উদাহরণ দিলাম। তো ওকে, এটা পরীক্ষায় লিখে দিও না, তাহলে কিন্তু আবার তোমার প্রিয় ফ্যাকাল্টি রাগ করবে। আচ্ছা, চ্যাপ্টার থ্রি হচ্ছে, ফার্স্ট অফ অল আমাকে বলো ডিস্টিংটিভ কম্পিটেন্সি। সো ডিস্টিংটিভ কম্পিটেন্সি হচ্ছে গিয়ে আমাদের ক্যাপাবিলিটিস আর দ্য কোম্পানি স্কিল ইন ইউজিং অ্যান্ড কোঅর্ডিনেটিং রিসোর্সেস ইফেক্টিভলি। সো আমার কোম্পানি আমার এক্সিস্টিং যে রিসোর্সগুলো আছে, লাইক র মেটেরিয়াল, মেশিনারি, হিউম্যান রিসোর্স, এগুলো কতটা ইফেক্টিভলি যখন ইউজ করতে পারে, তখন আমরা তাদেরকে ডিস্টিংটিভ কম্পিটেন্সি বলি। ইমিটেটিং রিসোর্সেস। আচ্ছা, ইমিটেটিং রিসোর্সেস কি? ইমিটেটিং রিসোর্সেস হচ্ছে আমাদের ট্যানজিবল রিসোর্সেস দ্যাট আর found specific and valuable are easier to copy. So imitating resource হইতেছে গিয়ে যেগুলো আমরা টাচ করতে পারি অ্যান্ড যেগুলো হচ্ছে ইজিলি কপি করা যায়, লাইক আমার একটা প্রোডাক্ট বাদাম ভাজা বা মোটর ভাজা, এগুলা। ইমিটেটিং নলেজ কি? যেটা হচ্ছে কি আমার নলেজ, অ্যান্ড এটাও আমি ইজিলি কপি করতে পারি, কিন্তু পুরোপুরি পারি না, কারণ এখানে প্রোটেকশন থাকে, লাইক প্যাটেন্ট থাকে বা কপিরাইট থাকে। এখন তুমি বাদাম ভাজার কি কপিরাইট লাগাবা ভাই? যেটা হচ্ছে ইমিটেটিং ক্যাপাবিলিটিস, যেটা হচ্ছে তোমার যে ক্যাপাবিলিটি আছে সেটাও অনেক হার্ড টু কপি হবে, এবং অন্যান্য মানুষ সেটা হার্ডলি ওটা কপি করতে পারবে। লাইক আমাদের যেই স্কিল, সেটা আরেকজন কিন্তু পারে না কপি করতে সহজে। ওকে, ক্যাপাবিলিটি অফ কম্পিটিটরস অ্যান্ড ইন্ডাস্ট্রি ডাইমেনশন, এটা দরকার নেই। ইন্ডাস্ট্রিয়াল ডাইনামিক অ্যান্ড ডিউরেবিলিটি, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, রিজনস ফর ফেইলার অফ কোম্পানিজ। হ্যাঁ, এইটা ইম্পর্ট্যান্ট, এটা দিবে পরীক্ষা। রিজনস ফর ফেইলার অফ কোম্পানিজ, কী কী কারণে আমাদের একটা কোম্পানি আর কি ফেল হয়। তো প্রথম হচ্ছে ইনার্শিয়া। তো ইনার্শিয়ার কারণ কি? কোম্পানি হচ্ছে গিয়ে স্ট্রাগল করে, যে মার্কেট কন্ডিশন যে চেঞ্জ হয় এটা অনুযায়ী তারা খাপ খাওয়াইতে পারে না। সো এটা একটা ইনার্শিয়া বলে, এখানে কোম্পানিকে স্ট্রাগল করতে হয়। প্রায়র স্ট্র্যাটেজিক কমিটমেন্ট। সো এইখানে যেটা হচ্ছে এক্সিস্টিং কমিটমেন্টস লিমিট এ কোম্পানিজ অ্যাবিলিটি টু অ্যাডজাস্ট অর কপি সাকসেসফুল রাইভালস লিডিং টু কম্পিটিটিভ ডিসঅ্যাডভান্টেজ। সো এক্সিস্টিং যে কোম্পানিগুলো আছে তারা হচ্ছে গিয়ে ইজিলি আরেকটা তাদের যে রাইভাল কোম্পানি আছে তাদের প্রোডাক্টটাকে কপি করতে পারে না, যেটা তাদের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ হয়েছে। তো হচ্ছে দ্য লার্নস প্যারাডক্স। কোম্পানির মাঝে মাঝে অনেক বেশি স্পেশালাইজড ওভার কনফিডেন্ট হয়ে যায়, যার কারণে তারা অনেক ছোটো জিনিসকে বলে আরে ধর এগুলো আমাদের জন্য কোনো ব্যাপার নাকি, দেন হইতেছে গিয়ে তারা মার্কেট আউট হয়ে যায়, লাইক নোকিয়া। তো কী করলে আমরা এই ফেলারগুলো অ্যাভয়েড করতে পারি? সেটা হচ্ছে গিয়ে আমাদের স্ট্রং কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, দেন হচ্ছে গিয়ে ইকোনমাইজ অফ স্কেল, তারপর হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট অ্যান্ড লার্নিং, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই জিনিসগুলো আমাদের দিতে হবে। এটাও দরকার নাই, এটা একটা আজাইরা জিনিস। হ্যাঁ, এটা আবার আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস, এটা আবার একটু কমপ্লেক্স। তো এটা বুঝতে গেলে আমাদের মাথার কয়েকটা তার ছিঁড়ে যাইতে পারে। তোমরা কিন্তু দেখে নেও কত বড়। আর এই খতম কিউ নেই হতে হবে। 1 পেজ, 2 পেজ, 3 পেজ, 4 পেজ, 5 পেজ, 6 পেজ, 7 পেজ, 8 পেজ বাকি। ওকে, সো এইটা হচ্ছে আমাদের ভ্যালু ক্রিয়েশনের গ্রাফিক্যাল এক্সপ্রেশন। অ্যান্ড এখানে হচ্ছে কি আমাদের কি আছে, কি ছিল এবং আমি কি করতে চাচ্ছি, সেই জিনিসগুলো এখানে আর কি তুলে ধরা হয়েছে। সো আমরা গ্রাফে চলে যাই। আন্ডারস্ট্যান্ডিং দ্য কি। সো
চিন্তা করি যে একটা কোম্পানি কোনো একটা প্রোডাক্ট সেল করতেছে, হয়তো কোনো একটা সফটওয়্যার বা কোনো একটা টেকনোলজিক্যাল ডিভাইস। এখানে তিনটা জিনিস ম্যাটার করবে। যে ফার্স্ট অফ অল হচ্ছে ভ্যালু, এই যে প্রোডাক্ট বা সার্ভিস এইটা কাস্টমারদের কাছে কতটা ভ্যালুয়েবল। পি হচ্ছে প্রাইস, এই কোম্পানি কত টাকা চার্জ করে কাস্টমারের কাছ থেকে। আর সি হচ্ছে কস্ট, যে এটা হচ্ছে কি এই প্রোডাক্টটা বানাইতে আমার কত টাকা খরচ হইতেছে। সো কীভাবে ইম্প্যাক্ট ফেলাচ্ছে। সো ভ্যালু থেকে যদি আমি প্রাইস বাদ দিই তাহলে আমি পাবো কি কনজিউমার সারপ্লাস। তো কনজিউমার সারপ্লাস হচ্ছে কি আমার সবার উপরে। দেন আছে হচ্ছে আমার কোম্পানি যদি আরও বেশি ভ্যালু জেনারেট করে কাস্টমারের জন্য, তাহলে কাস্টমার ভাবে যে তারা একটা গুড ডিল পাইছে, তো তারা টপে থাকে। দেন পি মাইনাস সি, যে প্রাইস, আমার প্রোডাক্টটা বানাইতে কত খরচ হয়েছে আর আমি এটা কত টাকায় বিক্রি করতেছি, এটা বাদ দিলে আমি হচ্ছে আমার প্রফিট পাইতেছি। তো প্রফিট থাকবে এর পরের লাইনে, যে আমার প্রফিট হচ্ছে কি ওইখানে। লাস্টলি হচ্ছে কি আমার ভ্যালু মাইনাস কস্ট। তো ভ্যালু থেকে যখন আমরা কস্ট বাদ দিব তাহলে আমরা বের করতে পারবো যে এই প্রোডাক্টটা আসলে কতখানি ভ্যালু মার্কেটে জেনারেট করতে পারছে, যেটা হচ্ছে গিয়ে আমাদের আরেকটা পার্ট আর কি, লাস্ট পার্ট। তো প্রাইসিং অপশন, অপশন 1 হচ্ছে রেইজ প্রাইস। যে অপশন 1 হবে আমাদের জন্য 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে গিয়ে রেইজ প্রাইস। রেইজ প্রাইস কখন? ইফ ইউর প্রোডাক্ট গেটস বেটার অর সলভ বিগ প্রবলেম ইউ ক্যান ইনক্রিজ দ্য প্রাইস। যদি তোমার প্রোডাক্ট অনেক বেশি ভ্যালু জেনারেটিং হয়, অনেক প্রবলেম সলভ করে, তাহলে আমরা প্রোডাক্টের প্রাইস বাড়ায় দিতে পারবো। এটার কারণে কোম্পানির প্রফিট বেশি হবে, কিন্তু কাস্টমারদের জন্য এটা একটা লস। দেন অপশন 2 হচ্ছে লোয়ার প্রাইস। যদি আমার প্রোডাক্ট অতটা বেশি বিগ প্রবলেম সলভ না করে, আমি নতুন নতুন মানুষদেরকে অ্যাট্রাক্ট করার জন্য আমার প্রোডাক্টের প্রাইস কমায় দিতে পারি, যেটা হচ্ছে গিয়ে আমার অপশন 2। তো অপশন 3 যেটা, সেইটা আর কি আছে না, অপশন 3 নেই, অপশন 1 আর 2। তো অপশন 1 ছিল কি দেখতেছি আমাদের কস্ট যেটা আছে তো আছেই, আর বানাইতে ধরো একটা খাবার বানাইতে অনেক দাম বেশি, এটা হচ্ছে আমার প্রফিট। আর এত টাকা দিয়ে কেনার কারণে আমার যে মানুষের যে ইউটিলিটি বা কেনার পরে যে স্যাটিসফ্যাকশন, সেটা কিন্তু খুব একটা বেশি না। কিন্তু যখন আমি অনেকগুলো প্রোডাক্ট বানাবো, ইকোনমাইজ অফ স্কেলের জন্য আমার কস্ট কমে আসবে। যেহেতু অনেক ইউনিট প্রডিউস করবো, খরচ কমে আসবে। সেই প্রাইস মাইনাস কস্টের পরিমাণটা বা আমার প্রফিট সেম, কিন্তু প্রাইস কম রাখার কারণে মানুষের যে ইউটিলিটি বা মানুষের যে স্যাটিসফ্যাকশন প্রোডাক্ট কেনার পর আমি কম টাকায় কিনতে পারছি, সেটা কিন্তু অনেক বড় একটা বার নিয়ে আসে। তো এটাই হচ্ছে কি আমাদের ভ্যালু ক্রিয়েশন অ্যান্ড প্রাইসিং অপশন। আর এই তিনটার মিডল পয়েন্ট হচ্ছে ইনিশিয়াল স্টেট। দেন হচ্ছে ভ্যালু চেইন, একটা কোম্পানির ভ্যালু চেইন, হ্যাঁ সেটা কীভাবে কাজ করে। তো এখানে হচ্ছে দুইটা পার্ট থাকে, এই যে দুইটা পার্ট। প্রথম পার্টটা হচ্ছে কি আমার ইনফরমেশন সিস্টেম, যেখানে আমার কোম্পানির কম্পিউটার সিস্টেম কীভাবে কাজ করে। দেন হচ্ছে ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট, র ম্যাটেরিয়াল ইনভেন্টরি ম্যানেজ করা হয়। হিউম্যান রিসোর্স হচ্ছে আমার হায়ারিং, ট্রেনিং, সাপ্লাই, সাপোর্টিং স্কিল পিপল করা হয়। প্রাইমারি অ্যাক্টিভিটিস হচ্ছে আমার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট দেখা হয়, যে ওই যে স্ট্যাটা এফপিএসএর কাজ করে আমি কী করব না করব। দেন হচ্ছে নতুন নতুন বিল্ডিং বা প্রোডাক্ট বানানো হয়, মার্কেটিং অ্যান্ড সেলসের কাজ করা হয়, এবং লাস্টে হচ্ছে কাস্টমারদের সার্ভিস দেওয়া হয়। এটা আর কি দরকার নাই। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অ্যান্ড দ্য ভ্যালু ক্রিয়েশন সাইকেল, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ডিস্টিংক্ট, এটা একটা ভ্যালু ক্রিয়েশন সাইকেল। তো এটা কীভাবে কাজ করে, স্টেপ 1 হচ্ছে আমাদের ডিস্টিংটিভ কম্পিটেন্সিস। সো এটা হচ্ছে কোম্পানির স্পেশাল স্ট্রেংথ, যেটা হচ্ছে গিয়ে সুপার এফিশিয়েন্ট, ইকোনমাইজ অফ স্কেল, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, হাই কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করা, এগুলা প্রোডাক্ট। স্টেপ 2 হচ্ছে বিল্ড দ্য বিজনেস মডেল। সো যখন আমি এরকম প্ল্যান করে ফেলছি, এখন আমি আমার বিজনেস মডেলটা দাঁড় করাই ফেলবো, যে আমি এই প্রোডাক্ট থেকে এইভাবে প্রফিট করব, বিজনেস ওইভাবে রান করব, এই সে এগুলো তৈরি করব। দেন থার্ড স্টেপে হচ্ছে কি এই স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করলে আমি হচ্ছে গিয়ে একটা অনেক প্রফিটেবল একটা আউটপুট পাবো। দেন হচ্ছে সাইকেল অফ ভ্যালু ক্রিয়েশন। সো এই সাইকেলটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, আর আমার প্রফিটও কন্টিনিউয়াসলি
বাড়তেই থাকবে। সো চ্যাপ্টার 4 অ্যান্ড চ্যাপ্টার 5 আমরা স্কিপ করব, কারণ বেটা এটা পড়ায় নাই, নিজেরা পড়ে নিতে বলছিল, তার মানে সে এখান থেকে কোনো কোয়েশ্চেন করবে না। তো 4 আর 5 স্কিপ করার পরে আমরা 6 পড়বো, 7 পড়বো, 8, 9, 10 আবার পড়বো না, দেন আবার বাকি যেটুকু আছে সেগুলো পড়বো।